TV9 বাংলায় আপনাদের স্বাগত। আমার সাথে দুর্নিবার এমনিই আমাদের খুব প্রিয়, খুব সুন্দর গান করে। আর আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, তোমার শো যেটা 28শে জুন আসছে, নামটাও খুব সুন্দর, দেখা হবে। যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই শোটাতে তোমার উপর তো গুরু দায়িত্ব, শুনলাম 25টা গান থাকছে, কি কি থাকছে পুরো শোটাতে? দেখো, অন্যান্য সারা বছর ধরে তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, সেখানে একটা 90 মিনিটের একটা পারফরমেন্স বা 120 মিনিটের একটা পারফরমেন্স, সেখানে আমাদের নিজেদের ইচ্ছার গানগুলোকে আমরা সবসময় যে পারফর্ম করতে পারি তা নয়, বা আমরা নিজেদের মতো করে একটা শো এর জন্য এই গানগুলো আমরা অ্যাকচুয়ালি পারফর্ম করতে চাই, বা সেই শোটাতে আমরা কীরকম সেট দেখতে চাই, আমাদের ব্যাকগ্রাউন্ড কীরকম হবে, এটা তো অনেকটা ভেরিয়েবল থাকে, ডিপেন্ড করে কোন মেলায় বা কোন পাবলিক ফোরামে আমরা অনুষ্ঠানটা করতে যাচ্ছি। তাই মনে হয় কোথাও গিয়ে একটা নিজেদের জন্য যদি একটা মঞ্চ বুক করে সেখানে নিজেদের ক্রিয়েটিভ থট প্রসেসগুলোকে কতটা আমরা গুছিয়ে নিজেদের মতো করে প্রেজেন্ট করতে পারি, এবং দেখো অডিয়েন্সও দেখতে চায় যে আমরা কি কতটা ভাবছি আমাদের গান বাজনা বা প্রেজেন্টেশন নিয়ে, তো সেইটারই একটা প্রতিফলন দেখা হবে। আমরা 2 বছর আগে রবীন্দ্র সদনে করেছিলাম দেখা হবে সদনে, সেইখানে আমরা 3টে ভাগে ভেঙেছিলাম অনুষ্ঠানটাকে। একদম শুরুতে রেখেছিলাম শুধু পিয়ানোর সাথে আমার একটু গান, তারপরে একটা স্ক্রিপ্টের সাথে কয়েকটা গান, যেখানে ওই গল্প বলার মধ্যে মানে ভাষ্য এবং গান কিভাবে মিলেমিশে যায় সেই জিনিসটাকে দেখানো, এবং তারপরে আলাদা একটা পুরো মানে ইন্টারভালের পরে আর একটা গোটা সেগমেন্ট রেখেছিলাম আমরা, যে আমরা ফুল ব্যান্ড পারফর্ম করলে, অনেকটা গ্র্যান্ডারের সাথে পারফর্ম করলে কীরকম হয় জিনিসটা। তো সেইটাতে আমরা সেটের থেকেও বেশি মঞ্চে মানুষ কতজন আছেন, তাদের প্রেজেন্স কতটা, সেইটাকে অনেকটা বেশি গুরুত্ব দিয়েছিলাম। এই বছরের চিন্তাভাবনাটা একটু আলাদা, একটু না বলে আমি বলবো অনেকটাই আলাদা। তার কারণ হচ্ছে এবার গোটা অনুষ্ঠানটাই একটা আইডিয়েশনের উপরে বাঁধা, এবং গানগুলোকে আমরা এমনভাবেই সাজিয়েছি যাতে আমাদের ইমোশনের যে 9টা রস আছে, সেই 9টা রসকে আমরা কোথাও না কোথাও যাতে ছুঁয়ে যেতে পারি। যেরকম রদ্রা আছে, যেরকম বীরা আছে, যেরকম করুণা আছে, যেরকম শান্ত আছে, তো এই সমস্ত রসগুলোকে আমরা একটার পর একটা ছুঁয়ে যাব কিছু কিছু গানের সংকলনের মধ্যে দিয়ে। তার মধ্যে আমার নিজের কিছু গান, কিছু আনরিলিজড গান আমরা পারফর্ম করছি এবার, আর তার সাথে একটা অপেক্ষা নিয়ে মানে ওয়েটিং নিয়ে একটা গল্প আমরা বেছেছি। রোহিত সৌম্য লিখেছে সেটা, সেই গল্পটাকে আমরা পড়ব, এবং স্টেজটাকেও আমরা এমনভাবে সাজাচ্ছি যাতে যে মঞ্চটায় পারফর্ম করছি জিডি বিড়লা সভাঘর অসাধারণ একটি অডিটোরিয়াম, মানে টেকনিক্যাল সাপোর্টের দিক থেকে কলকাতা শহরে এতটা টেকনিক্যালি স্যাভি একটা অডিটোরিয়াম খুব কম আছে, প্রচুর ফ্লেক্সিবিলিটি, বিভিন্ন রকম এন্ট্রি এক্সিট পয়েন্টস, অসাধারণ অ্যাকোস্টিক। সো আমরা ওটা চেয়েছিলাম যে এই অনুষ্ঠানটা দেখা হবে এটা যাতে এইবার আমরা জিডি বিড়লাতে করতে পারি, এবং সেটা করে যারা ভাষ্য করছেন তাদেরকে তাদের প্লেসমেন্টসটা খুব ইন্টারেস্টিং এই বছর। সো আমার মনে হয় অডিয়েন্সের কাছে একটা জিনিস আমি তো অন্তত দাবি করে বলতে পারি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যেরকম পর্যায়ে প্রিপারেশনস চলছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে অনুষ্ঠানটা কতটা অন্যান্য বারের থেকে আলাদা হতে চলেছে, এবং প্রোডাকশন ওয়াইজও ব্যাপারটা কতটা পারফেক্ট করা যেতে পারে। তো সেই দিকে যা যা করা যেতে পারে সেগুলোর একটা কাজকর্ম চলছে। আই হোপ আমরা এখন যে অনুষ্ঠানের আগে এটা নিয়ে আলোচনা করছি, এটা নিয়ে পরেও যাতে আলোচনা করতে পারি, সো দ্যাট পিপল আর লাইক ইগার অ্যাবাউট হাউ ডিড দে পুল ইট অফ। সো আমরা সেটার দিকে বেশ নজর দিয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এই যে তুমি জিডি বিড়লা সভাঘরের কথা বললে, আমি এর মধ্যে অনেকগুলো শো ওখানে দেখতে গেছি। ধরো মাই নেম ইজ জানের মতো একটা শো, যেটা একটা নাটক, কিন্তু যেহেতু অর্পিতা চট্টোপাধ্যায় ওখানে গান করেন, তার সাথে একটা গানের যোগ আছে। সম্প্রতি আমরা দেখেছি একটা শো হয়েছে যেখানে অনির্বাণ ভট্টাচার্য ছিলেন, তিনি গান করছেন। এই যে শোগুলো আমি দেখি সবসময় হাউসফুল দেখি। ধরো একটা বাংলা ছবি যখন দেখতে যাই তখন অনেক সময় দেখা যায় যে সিনেমা হলে গেছি, হয়তো সত্যি 10 জন বসে আছে, প্রচুর আসন ফাঁকা, কিন্তু যখন এরকম একটা শোতে দেখি সেখানে কিন্তু টিকিটের মূল্যও একটা বাংলা ছবির টিকিটের মূল্য থেকে বেশি, কিন্তু শোটা হাউসফুল। এই যে চিত্রটা, তার মানে তো সত্যি কলকাতায় মানুষরা গান শোনার জন্য পাগল হয়ে থাকে। তোমার অনুভূতিতে এই জিনিসটা কিরম ভাবে আসে? আমার অনুভূতিতে এই জিনিসটা যেটা মনে হয় যে অডিয়েন্স মানে বাঙালি অডিয়েন্স, যারা শিক্ষিত অডিয়েন্স, সেটা কলকাতা শহরের কোনো অভাব নেই, কিন্তু তার একটা সিনেমা দেখতে যাওয়ার জন্য তাদের যতটা ইচ্ছে, কারণ একটা সিনেমার অ্যাভেলেবিলিটি তো তোমার শুধুমাত্র স্ক্রিনে নয়, সেটা ওটিটিতে চলে এসছে, চলে আসে কয়েকদিন পরে,
চ্যানেলে কয়েকদিন পরে দেখা যায়, কিন্তু একটা লাইভ প্রোগ্রামের ফিলটা তো অনেক আলাদা হয়, সেটা কোথায় দেখতে পাওয়া যায় না। তারপরে আই থিঙ্ক ওই ব্যাপারটাকে মিস করতে চায় না মানুষ, এই জন্যই এই ধরনের অনুষ্ঠানগুলো, আমিও জিডি বিড়লাতে যে কটা অনুষ্ঠান দেখেছি অলওয়েজ প্যাকড, সব সময় অডিয়েন্স ভর্তি। এবং জিডি বিড়লাতে যেহেতু অডিয়েন্স মানে বসার জায়গাটা এত সুন্দর করে সাজানো, আমি প্রথমেই যেটা বললাম যে টেকনিক্যালি এতটা স্যাভি একটা অডিটোরিয়াম, মানে অডিয়েন্সের সামনে হোক পিছনে হোক যেখানেই হোক না কেন তাদের অডিটরি এক্সপিরিয়েন্সটা সেম হয়। তো আই থিঙ্ক এটা একটা বিরাট বড় কারণ জিডি বিড়লাতে মানুষের ছুটে যাওয়া। ঠিক, তোমাকে সবসময় বলা হয় যে একদম নন ফিকশনের মঞ্চ থেকে উঠে আসা একজন গায়ক, এবং সেটা নিয়ে প্রচুর চর্চা চলে। 90% ফেস যাদেরকে আমরা দেখি যে নন ফিকশন থেকে উঠে আসছে, তাদেরকে আমরা বেশিরভাগ সময় হারিয়ে যেতে দেখেছি। আবার তোমার মতো কেউ আছে, শোভনের মতো কেউ আছে, যাদেরকে আমরা দেখেছি যে প্রতিনিয়ত তারা গান করছেন এবং বাংলা ছবিতেও তারা গান করছেন। দুভাবেই তাদের পরিচিতিটা আমাদের কাছে ক্রমশ বেড়েছে। তোমার নিজের অ্যানালিসিসটা কি? এইটাতে আমার একটাই বক্তব্য, জানো তো, সেটা হচ্ছে যে একটা নন ফিকশনের মঞ্চ থেকে বেরোলে প্রথমে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে ইউ আর লঞ্চড টু আ ভেরি বিগার মাস। আর এই বড় একটা প্ল্যাটফর্ম পেয়ে গেলে সেখান থেকে ভালো খারাপ দুটো দিকই আছে, সেটার মানুষ তোমাকে অনেক বেশি অ্যাকসেপ্ট করছে, এবং অ্যাকসেপ্ট করার জন্য তোমার নিজের ভেতরে যে ইগো স্যাটিসফ্যাকশনটা হয় সেটাও একটা অন্য পর্যায়ে পৌঁছে যায়। আমি এর আগেও আমি তোমার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে যখন, তখন তোমাকে বলেছি যে বিফোর আই ওয়েন্ট টু দ্যাট শো আমার ফেসবুকের 96 জন ফলোয়ার ছিল। তারপরে হঠাৎ করে একদিন পরে সেটা স্কাই রকেটেড। এবার কাজ করার ইচ্ছেটার থেকে বড় মনে হয় না কিছু আছে, এবং অনেস্ট ইচ্ছেটা, যে আমি যার সাথে কাজ করি না কেন তারা প্রত্যেকে আমার থেকে সিনিয়র, তাদের থেকে আমার প্রত্যেক দিন কিছু শেখার আছে, এই সম্মানের জায়গাটাতে মনে হয় কোথাও না কোথাও অধিকাংশ মানুষের খামতি থেকে যায়। সো সেই জায়গাটার জন্যই মনে হয় এই ছোট্ট ছোট্ট করে হলেও একটু করে হলেও এগোতে পারছি। শোভন আমার থেকে বেশ কিছু বছর আগে থেকে কাজ করছে এই ইন্ডাস্ট্রিতে, এবং অনেক দিন ধরে লেগে থেকে 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 এবং ওর সাথে পার্সোনালি কথা বললে একটা মানুষ কতটা নরম স্বভাবের হয় সেটা বোঝা যায়। তো এই জিনিসটা আমার মনে হয় ভীষণ দরকারি, এই অহংকার ছাড়া, কোনো ওভার স্যাটিসফ্যাকশন ছাড়া, একটা জাস্ট কাজ গান গাইতে ভালো লাগে বলে আমি গানটা গেয়ে যাচ্ছি, এইটা মনে হয় একদম করে যদি থাকে তাহলে সুবিধা হয়, মানে আরো কম মানুষ হারিয়ে যাবেন। তুমি তো প্লেব্যাকে এই মুহূর্তে যে গানটা গেয়েছো 7 জন্মের পরিচয়, সেটা নিয়ে ভীষণ কথা হয়েছে। তুমি গৃহপ্রবেশেও একটা খুব সুন্দর গান গেয়েছো। মানে আমরা আশা করছি যে পরপর বাংলা ছবিতে তোমার গান শুনতে পাবো। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে 7 জন্মের পরিচয় ছবিতে তোমার গলায় আছে, যেটা কিন্তু অভিজিৎ ভট্টাচার্যর গলায় থাকার কথা ছিল, কিন্তু তোমার গলাতে আছে শেষ পর্যন্ত, কারণ ছবির সঙ্গে সেটা বেশি মানানসই হয়েছে। এটা তুমি নিজে যখন ভাবো কিরকম লাগে? আমি যখন নিজে ভাবি তখন মনে হয় যে কোনো একটা কারণে আমার গানের এক্সিকিউশনটা হয়তো ওনার গানের এক্সিকিউশনটার থেকে একটু আলাদা হয়েছে বা সিনেমার জন্য বেশি উপযোগী হয়েছে, সেটার জন্য মানে ইটস এ ডিরেক্টরস কল আফটার অল। সো সেখানে সৃজিতদার মনে হয়েছে যে ওই গানটা রাখা যেতে পারে, তো এটার থেকে বেশি আমি কিছু ভাবিনি। কিন্তু এটুকু আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে গানটা আমি যখন পেয়েছি তখন গানটার ভেতরে ঢোকার জন্য আমার যা যা সাহায্য দরকার, কারণ রণজয় সাধারণত ভোকাল ডাব সবসময় সামনে থেকে করে, আর এই গানটা ডাব করার জন্য আমার কাছে একদম হাতে সময় ছিল না, আর রণজয় বম্বেতে ছিল। সো আমাকে অনেক বেশি কমিউনিকেট করতে হয়েছে ওভার ফোন, সৃজিতদার সাথে বারবার কথা বলতে হয়েছে, এবং একটা গান আত্মস্থ করতে তো একটা সময় লাগে। সেই সময়টা মনে হয় ওই কম সময়ে বেশি খেটে দিয়েছি বলে কোথাও না কোথাও সেটা ফ্রুটফুল হয়েছে। তুমি ব্যক্তিগত জীবনে কাকে এই গানটা ডেডিকেট করতে চাও? কারণ খুব সুন্দর লাইনটা, 7 জন্মের পরিচয়, শব্দ দুটো ভারী সুন্দর। আমি কিছুক্ষণ আগে মোহর আমাকে হোয়াটসঅ্যাপ করে একটা রিল পাঠিয়ে বলেছে যে এই জন্য আমি তোমাকে বিয়ে করেছি। আমি আবার তখন রিপ্লাই জিজ্ঞাসা করেছি, আবার করবি তো? অফকোর্স মোহরকে, আবার কাকে। আচ্ছা, তুমি একটু বিয়েটা নিয়ে বলো, যেহেতু
তুমি একবার বিয়ে করেছিলে এবং সেই বিয়ে তুমি ভেঙেছো এবং তুমি দ্বিতীয়বার বিয়ে করেছো। আমরা দেখেছি এটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে যে হ্যাঁ, যে প্রথম বিয়ে ভাঙার পরে দ্বিতীয় বিয়ে সফল হবে কিনা এইটা নিয়ে না সোসাইটি অনেকগুলো কোয়েশ্চেন মার্ক প্রথম থেকেই দিতে শুরু করে। এবং আমি তোমার অন্য সাক্ষাৎকারেও দেখেছি তুমি বলেছো যে একটা সময় ছিল যখন তুমি একটা ডার্ক ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলে, যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে অন্য সম্পর্কে ঢোকা, তার মধ্যে যে সময়টা, যে চর্চাটা, সেটা শিল্পী হিসেবেও হয়তো তোমায় কোথাও ডিস্টার্ব করছিল। সেই জায়গাটা আমাকে একটু বলো যে কিরকম ছিল এবং সেখান থেকে তুমি নিজেকে বের করলে কিভাবে? দেখো, নিজের একটা আত্মোপলব্ধি হয় যে আমি আমার জার্নিতে সেকেন্ডারি হয়ে যাচ্ছে। আমি নিজেকে নিজে আর নিয়ে যাচ্ছি না, নিজের ডিসিশনস নিজে নিতে পারছি না, নেওয়ার সুযোগ থাকছে না আমার কাছে বা সামর্থ্য থাকছে না আমার কাছে, যাই হোক না কেন। সেইখানে নিজেকে যে একটুখানি সম্মান আমি দিতে পেরেছি যে না, তুমি ইউ রিয়েলাইজ হোয়াট ইউ আর ট্রাইং টু ডু, অ্যান্ড তুমি নিজের মতো করে যদি বেঁচে থাকতে চাও তাহলে নিজের একটা ডিসিশন নাও যে আগে আলাদা হও। সো এই আগে আলাদা হওয়ার প্রসেসটার জন্য আমাকে অনেক ডিসোসিয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি আমার বন্ধুদের থেকে দূরে চলে যাই, আমি আমার বাবা মার থেকে দূরে চলে যাই, সবার থেকে, মানে জনমানবের থেকে আমি দূরে চলে যাই। একটা নিজেকে লুকিয়ে রাখার জন্য একটা কর্নারে আটকে রাখা, এবং তারপরে একটা জার্নিতে জাস্ট নিজেকে এক্সপ্লোর করার জন্য একটা জার্নিতে বেরিয়ে পড়ি। প্রায় 22 দিন ধরে একা একা গাড়ি নিয়ে ভারত ঘুরেছি আমি। সো এইটা করতে করতে যখন এই সোসাইটির কোয়েশ্চেন্সগুলো, প্রথম কথা হচ্ছে যে আমাকে হার্ডলি কিছু এফেক্ট করেছে, আমার কিছু যাই আসেনি সেটাতে। কারণ মোহরকে পাওয়াটা, সেটা তো আমি এরকম করে পাইনি যে আমি প্ল্যান করেছি যে মোহর যাতে আমার জীবনে আসে, সেটা তো হয়নি। এটা কোথাও না কোথাও একটা মানে কোন হায়ার পাওয়ারের একটা সিগনালে আই গট হার, মানে নাথিং মোর দ্যান দ্যাট। সো সেইখান থেকে দেখতে গেলে আমার মনে হয় যে নিজেকে সরিয়ে নিতে পেরে এবং নিজেকে ফিরিয়ে আনার যে চেষ্টাটা ছিল আমার নিজের ভেতরে, জাস্ট নিজেকে বাঁচিয়ে রাখার, এই বাঁচিয়ে রাখার চেষ্টাটার জন্যই হয়তো কোথাও না কোথাও আই গট ব্লেসড উইথ হার। এবং সোসাইটাল কোয়েশ্চেন্সগুলো যতবারই এসছে আমার শুধু মনে হয়েছে যে আমার নিজের লোকরা তো এই প্রশ্নটা আমাকে করছে না, তাই আমার কিছু যায় আসছে না। এবং বাইরের লোকজন যখন এই প্রশ্নগুলো তুলেছে তখন তাদেরকে আমি শুধু যতটুকু জবাব দেওয়ার ইচ্ছা হয়েছে ততটুকুই দিয়েছি, এবং তাদেরকে শুধু এটাই বলেছি যে আপনারা নিজেদের চরকায় তেল দিন, আমারটা আমি বুঝে নিচ্ছি। আমার চরকায় তেল দেওয়ার জন্য আমার গাড়িটা যতটুকু চলছে সেই গাড়িটা যাত্রা পথটা আপনারা দেখে নিন, তাহলেই হবে। সেটা দেখে আমাকে বিচার করুন, কারণ আপনারা আমাকে চালাচ্ছেন না। অনেক সময় এটা হয় যে একটা সম্পর্ক ধরো সফল হলো না, সেটার বেসিসে আমরা ধরে নিই যে এর পরের সম্পর্কটাও ঠিক হবে না। এই জিনিসটা কোথাও তুমি অনুভব করেছো কিনা যে তোমার সাথে এটা হচ্ছিল? এটার তো আসলে কোনো কারণ নেই। একটা মানুষের জীবনে যে কোনো একটা সম্পর্ক তো সফল নাই হতে পারে। সম্পর্কটা যদি আলাদা মানুষের সাথে হয় তাহলে তো মানুষটাই আলাদা, সেখানে তো তাদের জার্নিটাও আলাদা হবে, তাদের ইকুয়েশনস আলাদা হবে, এবং তাদের ইকুয়েশনস আলাদা যেহেতু হবে তাদের মানে একসাথে বড় হয়ে ওঠাটাও আলাদা হবে। সো আমি কি করে অন্য আরেকটা মানুষের সাথে জাজ করবো? আমি তার কপি পেস্টকে তো নিয়ে আসিনি আমার লাইফে, কারণ আমি নিজে মানুষ হিসেবে প্রচুর বদলেছি। ওই ট্রানজিশনটার মধ্যে দিয়ে আমি এতটা বদলেছি আমি নিজেও বিশ্বাস করতে পারি না সেটা মাঝে মাঝে, বাট আই হ্যাভ চেঞ্জ ফর গুড। অনেক অনেক বিষয় যেগুলোর মধ্যে আমার কি খারাপ অভ্যেস ছেড়েছো একটু বলো। একটা জিনিস তো আমি ডেফিনেটলি বলবো, যেখানে একটা সম্পর্কে থাকতে গেলে কতটা বিশ্বাস মেনটেন করতে হয়, সেই ইন্টিগ্রিটিটার দিক থেকে আমি অনেকটা মানুষ হিসেবে বড় হয়েছি। আমি একটা কচি বালকের মতো ছিলাম, এখন মনে হয় কোথাও না কোথাও মানে একটা পায়ে দাঁড়ানোর মতো একটা মানুষ হিসেবে একটু হলেও বড় হয়ে উঠতে পেরেছি। এবং এই ডিসিশনটা নেওয়া যে আমি একজন বাবা হতে চাই, এবং সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি হতে চাই, এবং তাকে, কারণ আমি এখন আমার বয়সটা কম, এখন আমি মানে কম ইন দ্য সেন্স আমি এখনো লড়াই করে নিজের জীবনটাকে বিভিন্ন দিকে নিয়ে যেতে পারবো। সো আমার সন্তানের ক্ষেত্রে তার ভবিষ্যৎটা যাতে আমি তৈরি করতে পারি, এই বলছি তো, এই একটা বালক থেকে একটা পুরুষ হয়ে ওঠার যে জার্নিটা, এইটা হচ্ছে সব থেকে বড় চেঞ্জ দ্যাট আই হ্যাভ মেড। আমি একটা সাক্ষাৎকার শুনছিলাম, সেখানে একজন বলছেন যে তাকে প্রশ্ন করা হচ্ছে যে একজন গায়ক একটা শো করার জন্য সবচেয়ে বেশি কত টাকা নিয়েছেন, এবং তিনি বলছেন যে অরিজিৎ সিং 14 কোটি টাকা নিয়েছেন 2 ঘন্টার জন্য একটা শো করার জন্য।
কোথাও তো একটা বাংলার সঙ্গে যোগ আছে অরিজিতের, তো উনি ওটা করতে পেরেছেন। তুমি যদি সামগ্রিকভাবে বাংলার গায়কদের অবস্থাটা আমাকে একটু বলো, যে তারা কতটা উন্নতি করতে পারলো বলে তোমার মনে হয়, নাকি পারেননি, মানে বিষয়টা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেইটা আমি তোমার থেকে জানতে চাইছি। তুমি খুব কঠিন প্রশ্ন করেছো এটা আমাকে। তো তার কারণ হচ্ছে যে অরিজিৎ সিং এটা করতে পেরেছেন, তার বাংলার সাথে যোগাযোগ একটাই, যে তিনি পশ্চিমবঙ্গের তার অ্যাড্রেস, এটা ছাড়া ওনার এই 14 কোটি টাকা চাওয়ার পিছনে বাংলার অবদানটা খুবই নিমিত্ত মাত্র। উনি যদি সারা জীবন কলকাতায় বসে গান গেয়ে যেতেন, তুমি কোনোদিনই 14 কোটি টাকা চাইতে পারতেন না। তার কারণ হচ্ছে অরিজিৎ সিং কে ম্যানেজ করে তারসেম মিত্তল, এবং তারসেম মিত্তল যে প্রোডাকশনটা বা একটা প্রেজেন্টেশন দিতে পারার ক্ষমতাটা রাখে, যে কতজন মানুষ ভারত থেকে বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ফ্লাইটে করে আসবেন এই অনুষ্ঠানটা করার জন্য, তাদের লজিস্টিক্স কি কি হবে, তাদের ইনস্ট্রুমেন্টস কি কি যাবে, তাদের সাউন্ডের ব্যাকলাইন কি কি যাবে, পুরো স্টেজটার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা যা লজিস্টিক্স দরকার পড়ে, সেটা অরিজিৎ সিং এর টিম নিজেরা করেন। আমরা এই বিষয়ে একটা অ্যামিবার থেকেও ছোট, আমরা এতটাই ছোট। আমরা এই একটা, আমি আমার দেখা হবে অনুষ্ঠান করতে গিয়ে প্রত্যেকবারই যখন সোলো কনসার্টটা করতে যাই, তখন 360 ডিগ্রি সব চারিদিকে কি কি করতে হচ্ছে না হচ্ছে সেখানেও তো মানে নজর দিতে হয়। তখনই দেখতে পাই যে এইটুকু একটা কাজ করার জন্য কত কিছু মিস হয়ে যাচ্ছে আমাদের। তো সেখানে প্রথম কথা হচ্ছে এই দায়িত্বটা আমার নেওয়ার কথা না, এই দায়িত্বটা যারা অর্গানাইজার তাদের নেওয়ার কথা। এবং সেই অর্গানাইজেশনটা যখন এই অনুষ্ঠানটা দায়িত্বটা নিচ্ছেন, তখন তাদের আমার ক্রিয়েটিভ থট প্রসেসের সাথে তাদের প্রোডাকশন ভ্যালুটা কতটা ম্যাচ করছে, সেই জায়গাটাতেই না অ্যাকচুয়ালি একজন আর্টিস্টের প্রাইসটা ডিসাইড হয়। আমরা যখন কোনো একটা মঞ্চে পারফর্ম করতে চাই, তখন আমাদের এন্ড থেকে আমরা কি কি নিয়ে যাই, আমরা আমাদের মিউজিশিয়ানসদের নিয়ে যাই খুব বেশি হলে, আর আমাদের সাউন্ড ভেন্ডারকে ডাকি যে আমাদের সাউন্ডটা দাও। এটা ছাড়া আমরা না তৈরি করি মঞ্চটা, না আমরা আমাদের ক্রিয়েটিভস মানে যা যা ব্যানার লাগে সেগুলো প্রিপেয়ার করি, না আমরা লাইট লাগাই, এগুলো তো অনেক কিছুই করি না আমরা। সেই দিক থেকে দেখতে গেলে কলকাতার বুকে দাঁড়িয়ে হয়তো হাতে গুনে 3-4টে ব্যান্ড আছে বা 3-4জন আর্টিস্ট আছেন যারা এই দায়িত্বটা কিছুটা হলেও অনেক মানে একটু বেশি পার্সেন্টেজ নেন। একজন শিল্পী যদি নিজের প্রেজেন্টেশনের পুরোটা নিজের দায়িত্বে রাখেন, তাহলেই সে তার ভ্যালু বাড়াতে পারবে। আমরা চেষ্টা করছি সেটাকে ধীরে 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 নিজেদের অন্তর্গত করা, নিজস্ব টিম নিয়ে কাজ করা। যতদিন না সবার মধ্যে এই মানসিকতাটা তৈরি হবে, ততদিন আমাদের গ্রোথ হবে না। হ্যাঁ, এবং আমরা অনেক সময় বিদেশে দেখি যে শিল্পীরা যাচ্ছেন, তারা ঠিক মতো ট্রিটমেন্ট পাচ্ছেন না, সেটা নিয়ে অনেক অভিযোগ আসছে, অনেক কিছু হচ্ছে। দেখো, বিদেশে গিয়ে তুমি অনুষ্ঠান করতে নিয়ে যেতে চাইছো একজন আর্টিস্টকে, তো সেটাতে তোমাকে ভিসা দিতে হবে, তোমাকে ফ্লাইটের টিকিট দিতে হবে। এবার এই ভিসা আর ফ্লাইটের টিকিট দেওয়াটা ক্যানট বি অ্যান এক্সকিউজ ফর একজন আর্টিস্টের পারফরমেন্সটা কম্প্রোমাইজ করার। এইটা মানে আমি আবারও বলবো, এটা একটা জাস্ট মানসিকতার সমস্যা, আর কোনো সমস্যা নয়। মানে আমরা সুইডেনে অনুষ্ঠান করতে গেছি, আমরা যত টাকা পেমেন্ট পেয়েছি তার থেকে লজিস্টিক্সের তার প্রায় 10 গুণ টাকা খরচ হয়েছে সেটাতে, কিন্তু দ্যাট ইজ পার্ট অফ দ্য প্রোডাকশন কস্ট, মানে উই কান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট। এবার সেই জায়গাটাতে শিল্পীরা অনেক ক্ষেত্রেই ওই বিদেশে গিয়ে অনুষ্ঠান করতে চাওয়ার ইচ্ছেটায় অনেক কিছু ছেড়ে দেন, কিন্তু এটা আমি পারি না করতে। আমি 2019-এ শেষবার গেছি ইউএসএতে, তখনও যে অর্গানাইজার আমাকে নিয়ে গেছিলেন তাকে আমি বারবার বলেছি যে আমি আমার টিমকে নিয়ে আসতে চাই। আজ 2025-এ দাঁড়িয়ে আছি, 6 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমি আমার পুরো টিমকে নিয়ে ইউএসএ ট্রাভেল করতে পারিনি। এবং আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে দায়িত্ব নিয়ে ইউএসএতে নিয়ে যেতে চান বা বিদেশের যে কোনো জায়গায় নিয়ে যেতে চান এবং আমার গোটা টিম যাবে, এই কমিটমেন্ট আমাকে দেন, আমি আনন্দের সাথে আপনাদের কাছে গিয়ে পারফর্ম করবো। কিন্তু ওই একজনকে বাদ দেওয়া যায় কিনা, 8 জনের টিম থেকে 4 জন আসা যায় কিনা, এইটা করতে পারবো না। কারণ আমি তো গোটা দুর্গা ঠাকুরের 4টে হাত যদি আপনাদের কাছে যায় তো ঠিক লাগবে না, হাফ দুর্গা হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, তুমি আমায় বলো যে তোমার গান যাপনটা কিরম? হ্যাঁ, আমার গান নিয়ে যাপনটা হচ্ছে ধিয়ানকে গান শোনানো, হ্যাঁ, নিজে সারাক্ষণ গুনগুন করা, আর মোহরের সাথে আমি আলোচনা করি না, মোহর আমার সাথে নতুন গান নিয়ে আলোচনা করে, কারণ আমার থেকে বেশি নতুন গান ও শোনে। আমাদের একটা রিচুয়াল আছে, আমি আর মোহর যদি গাড়িতে উঠি, সঙ্গে সঙ্গে হোয়াট শি ডাজ ইজ র্যান্ডম কোনো একটা গান ও চুজ করে এবং সেখান থেকে একটা প্লেলিস্টে আমরা গান শুনতে থাকি, অ্যান্ড উই
চুজ, বা এই গানটা ভালো, এই গানটা ভালো না, এই গানটা ভালো, এই গানটা ভালো না, এইরকম করে মানে উই আর লিসনিং মোর অ্যান্ড মোর সংস। এবং আমি ওর মিউজিক্যাল টেস্টে কিছুটা চেঞ্জ আনার চেষ্টা করছি জোর করে না, যে এটা শুনে দেখ যদি ভালো লাগে, যোগ করার চেষ্টা করছি। সো এই অ্যাডিশনাল প্রসেসটা সবসময় চলছে। আর আমি এতদিন পরে একটা গ্রুমিং সেশন চালু করেছি হিদায়ত বলে। সেখানে আমি যারা গান গাইতে ইচ্ছুক বা যারা গান নিয়ে এগোতে চায় বা যারা গানটা ভালোবেসে গাইতে চায় বেসিক্যালি, তাদেরকে আমি আসতে বলেছি সেখানে। তারা আসছে এবং তাদেরকে আমার মতো করে একটা ট্রেনিং প্রসেসের মধ্যে একটা প্ল্যান করে নিয়ে যাচ্ছি। সেখানে কতটা গান শেখানোর থেকেও বেশি আমাদের টেকনিক্যাল প্রসেস, তোমার গলার অ্যাপ্রোচ, টোনালিটি কিভাবে চেঞ্জ করতে হয় বা মডিফাই করতে হয়, এই জিনিসপত্রগুলো নিয়ে একটু কাজকর্ম করছি। সো এইটার একটা নতুন যাপন শুরু হয়েছে। মানে নিজেকে আমি শিক্ষক বলবো না, বাট গাইড বলতে পারি। এইটার একটা নতুন জার্নি। আর একটা প্রশ্ন একটু করতে চাই, আগে যেরকম আমরা দেখতাম যে ছবিতে কারুর গান আসছে বা তার অ্যালবাম আসছে, এই মুহূর্তে তো ডিজিটাল প্ল্যাটফর্মে একজন গায়ক বা গায়িকা কি ধরনের কাজ নিয়ে আসছেন সেটাও তো খুব গুরুত্বপূর্ণ, কারণ সেইভাবেই অনেক গান প্রচন্ড জনপ্রিয় হচ্ছে। তোমার সেক্ষেত্রে কি প্ল্যান রয়েছে বা তুমি এটাকে গুরুত্বপূর্ণ মনে করো কিনা? দেখো, 2016-তে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম দুর্নিবার অফিসিয়াল। আর সেখানে প্রথম বাংলা কাভার একটা গান যেটা ভাইরাল হয়েছিল, প্রথম, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে তুমি শুধু তুমি। কিন্তু আমি ডিজিটাল মিডিয়ামে এতটাই ইনকনসিস্টেন্ট যে আজকে থেকে মানে প্রায় 10 বছর হতে চললো, আমার চ্যানেলে মাত্র 16টা না 17টা ভিডিও আপলোড হয়েছে। তো আমি দর্শকদের কাছে একটাই জিনিস বলবো, আই এম রিয়েলি ভেরি সরি, খুব ভুল হয়ে গেছে। আমি এত বছর ধরে কন্টিনিউ একটা লাগাতার একটা পেসে আমি কন্টেন্ট আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে যে কন্টেন্টটা কেন আপলোড করব এই বোধটা আমার মধ্যে আসেনি, বা কি আপলোড করব এই প্ল্যানিংটা আমি আলটিমেটলি হয়তো করে উঠতে পারিনি। কিন্তু ওই একটু বয়স বেড়েছে বলে বা একটু বেশি মানুষজন দেখেছি বলে বা নতুন ইন্টারেস্টিং ধরনের কাজে ইন্সপায়ার্ড হয়েছি বলে হয়তো আমরা দুর্নিবার অফিসিয়ালে একটা ইয়ার লং প্ল্যান, বা অ্যাকচুয়ালি ইয়ার লং প্ল্যান না, আমরা এখন থেকে শুরু করছি। আমরা জুলাই অনওয়ার্ডস দুর্নিবার অফিসিয়াল উইল বি আ ভেরি অ্যাক্টিভ চ্যানেল। আমরা ইন্টারেস্টিং কিছু পডকাস্ট আনছি, আমরা প্রচুর শর্টস আনছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা গল্পও বলছি চ্যানেলে। গান তো থাকছেই, বাট এর সাথে এই জিনিসপত্রগুলো অ্যাড হচ্ছে। সো আপনারা পারলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর ওয়েট করে থাকুন, দুর্নিবার অফিসিয়ালে ভালো জিনিসপত্র আসবে। কারণ অ্যাকচুয়ালি জানো তো 1.5 লাখ মানুষ সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন, তাদেরকে আমি ডিপ্রাইভ করে চলেছি এত বছর ধরে কিচ্ছু না দিয়ে। আই শুড গিভ ইট ব্যাক। আর আমার লাস্ট একটা প্রশ্ন আছে, যেরকম তুমি যখন নন ফিকশন করতে, তোমার যে মহিলা অনুরাগী সে তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, এখন যখন তোমার কাছে প্রেমের প্রস্তাব আসে কিভাবে সামলাও? আমি বলি তথাস্তু, তথাস্তু, খুব ভালো। কিন্তু এখন আর আমার মানে জায়গা নেই আর কি, প্রেম ভর্তি হয়ে গেছে আমার। আমি শুধু স্নেহ দিতে পারি দূর থেকে, ব্যাস এটুকুই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।